স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। মধ্যরাতের আগুনে পড়ল সচিবালয়ের ৭ নম্বর ভবন, যেখানে অর্থ, ক্রীড়া, সড়ক, স্থানীয় সরকার ও টেলিযোগাযোগের মতো মন্ত্রণালয়গুলো রয়েছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক মোহাম্মদ ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল। সচিবালয়ে এই ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গত রাত ১:৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিস। তারপর থেকে সময় যত গড়িয়েছে ততই বাড়ে আগুনের লেলিহান শিখা। এতে পুড়ে ছাই নাম না জানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল। আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী সোয়ানুর জামান নয়ন। আহত হয়েছেন একজন। সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। আজ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের ঢুকতে দেওয়া হচ্ছে ৫ নম্বর গেট দিয়ে। সেখানে প্রচণ্ড ভিড় দেখা গেছে। গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল। সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। তদন্ত কমিটি কত সদস্য, এটা 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে, 11 জন হতে পারে। যেটা এই মুহূর্তে তো আমরা পরে আপনাদের জানাই দিতে পারবো। স্যার, সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন, শুনেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে। এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয় হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি। ফায়ার সার্ভিসের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন স্যার। হ্যাঁ, আপনি স্যার ফায়ার সার্ভিসের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন, যারা রাত্রে 1টা থেকে কাজ শুরু করছে, তাদের আগুনের উৎস বিষয়ে কিছু বলছে কিনা আপনাদের? এটা ইনভেস্টিগেশনের পরে, তদন্তের পরে বলা যাবে। আমরা যেটা শুনেছি স্যার, আমরা যেটা দেখেছি বা শুনেছি, একসঙ্গে আগুনটা 3 থেকে 4 জায়গায়, না 3 থেকে 4 জায়গা না, আগুনটা 6 তলায় লাগছে, এগারোটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারছে না। স্যার, প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। সচিবালয়ের আগুনের সর্বশেষ খবর জানব সহকর্মী শাহ ইমনের কাছ থেকে। ইমন, ইতিমধ্যে 6 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে, আর এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা এখনো জানতে পারিনি। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ নথি সব পুড়ে গেছে। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যে কতগুলো মন্ত্রণালয়ের কতগুলো বিভাগের ক্ষয়ক্ষতি হয়েছে? প্রাথমিকভাবে কোনো তথ্য যদি থেকে থাকে। একই সাথে আজ তো সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের কেবলমাত্র 5 নম্বর গেট দিয়ে ঢুকতে দিতে দেখা গেছে, তো সেখানে একটা ভিড়ের খবরও এর আগেও আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রচণ্ড সেখানে একটা চাপ সৃষ্টি হয়, সে ব্যাপারে তো জানাবেন। একই সাথে এই আগুন নিয়ন্ত্রণের কারণে যে সড়কেও যে বন্ধের যে আপনার নির্দেশনা ছিল সেটি কি সরিয়ে নেওয়া হয়েছে কিনা, সব মিলিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন। সাথী, আমি বলছি, এখন এই মুহূর্তে আমি অবস্থান করছি সচিবালয়ের 5 নম্বর গেট। মূলত যেই গেট দিয়ে সচিবালয়ের যত কর্মকর্তা কর্মচারী রয়েছে, সেই কর্মকর্তা কর্মচারীরা যে গেট দিয়ে একমাত্র প্রবেশ করার অনুমতি পেয়েছে। সকাল 9:30 থেকে এখানে আগুন নিয়ন্ত্রণে আসার পর সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের প্রায় 4 থেকে 5 হাজার স্টাফ এই একটি মাত্র গেট দিয়ে 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছে এবং যে কারণে একটু হুড়াহুড়ি তৈরি হয়েছিল। তবে এই 1.5 ঘন্টায় একজন করে ভিতরে প্রবেশ করার পরে এখনও 2-1 করে প্রবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি যারা সচিবালয়ের ভিতরে কর্মরত রয়েছে তারা সবাই প্রায় প্রবেশ করেছে। যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের ছাড়া বাকি যতগুলো মন্ত্রণালয় আছে এবং যতগুলি ভবন আছে সেখানে যত স্টাফ আছে তারা মোটামুটি সবাই প্রবেশ করেছে। কিছুক্ষণ হলো তাদের প্রবেশ শেষ হয়েছে এবং তারা নিজ নিজ কর্মস্থলে গিয়ে সচিবালয়ের যে কার্যক্রম রয়েছে সেগুলো স্বাভাবিক করার চেষ্টা করছে। এবং যে ভবনটিতে আগুন লেগেছে মূলত সেই ভবনটিতে এখন পুরোটাই নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। আমরা এখন সচিবালয়ের 5 নম্বর গেটের গণমাধ্যম কর্মীদের এখনো প্রবেশের অনুমতি মিলে নাই, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে গণমাধ্যম প্রবেশ করলে একটু নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বা হুড়োহুড়ি হতে পারে, যে কারণে তারা নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, যে কারণে আমি ভিতরের ছবিটি দেখাতে পারছি না। তবে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং কথা বলে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করেছি, যেটি আমরা প্রধান গেট থেকেও দেখেছি যে
পুরো ভবনটি 7 নম্বর ভবন যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা পুরোটাই সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘিরে রেখেছে। সেইখানে ভিতরে মূলত ফায়ার সার্ভিসের যে পানি ছিটানোর যে মেশিনপত্র সরঞ্জামাদি বা ক্রেন এগুলো সবই সরিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র তদন্ত সংশ্লিষ্ট যারা এখানে দায়িত্ব পালন করছে বিভিন্ন সংস্থার এবং বাহিনীর তারা ভবনটিতে প্রবেশ করেছে এবং উপদেষ্টা কয়েকজন এসেছেন, তারাও প্রবেশ করে পরিদর্শন করেছেন এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে মূলত এখন কাজ চলছে। এই ভবনটিতে 7 নম্বর ভবনটিতে মূলত 6টি মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা এবং বিভিন্ন শাখা ছিল যেগুলো খুবই গুরুত্বপূর্ণ নথিপত্র থাকার কথা। আর আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা এখনো বিষয়টি উদ্ঘাটন করতে পারেনি। মূলত তদন্ত চলছে যে এটা কি কোনো নাশকতার ঘটনা ছিল নাকি কোনো নিছকের দুর্ঘটনা ছিল, এই বিষয়গুলি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে পরবর্তীতে আমরা আরও তথ্য জানাতে পারবো। এখন এই মুহূর্তে মূলত সচিবালয়ের 5 নম্বর গেটে সকল স্টাফদের প্রবেশ শেষ হয়েছে। এখন গণমাধ্যম কর্মীরা আমরা ভিতরে যেতে পারলে আপনাকে হয়তো আরো ভিতরের যে চিত্র রয়েছে সেটি দেখাতে পারবো। সাথী ইমন, ধন্যবাদ। নিশ্চয়ই আপনার সাথে আবারও আমরা যুক্ত হব। সচিবালয়ের আগুনের আরও তথ্য জানবো সহকর্মী মাহমুদুল হাসান নাজিমের কাছ থেকে। নাজিম, এর আগে সহকর্মী শাহ ইমন আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন সেখানকার ক্ষয়ক্ষতি এখনও আসলে নিরূপণ করে সময়ের ব্যাপার, আর সেটি দুর্ঘটনা নাকি যে কারণেই সেটি আসলে আরও সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনি এখন যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কি, আর যেহেতু আজ কেবলমাত্র 5 নম্বর গেট দিয়ে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের ঢুকতে দেওয়া হচ্ছে, সেখানে একটা জটলা সৃষ্টি হয়েছে, তো আপনি যে জায়গাটিতে আছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। জানাচ্ছি আমি ঠিক যে গেট দিয়ে সচিবালয়ে কর্মরত আছেন কর্মকর্তা এবং কর্মচারী, তারা ঠিক সীমিত পরিসরে এই গেট দিয়ে প্রবেশ করতে পারছেন এবং যা সরকার যারা উপদেষ্টা আছেন তারাও কিন্তু বাইরে নেমে যাচ্ছেন এবং তারা পায়ে হেঁটে যে আসলে তাদের যে কর্মস্থল বা গন্তব্য সচিবালয়ে যাচ্ছেন। তো যে বিষয়টা আমি বলে দিতে চাচ্ছি সেটি হচ্ছে কিছু যে আসলে যারা কর্মকর্তারা রয়েছেন তাদেরকে সীমিত পরিসরে, অর্থাৎ সবাই কিন্তু প্রবেশ করতে পারছে না। আর বিশেষ করে 5 যে নম্বর গেটটি রয়েছে সেই গেটটিতে কিন্তু বিজিবি, সেনাবাহিনী এবং আপনার র্যাব তারা কিন্তু আসলে এখানে পর্যাপ্ত মোতায়েন করা আছে। আর উৎসুক জনতা আর সচিবালয়ে যাওয়ার জন্য যারা আসলে অপেক্ষমান তাদের একটি বড় অংশ কিন্তু তারা অবস্থান করছেন সেই সচিবালয়ের অর্থাৎ ওসমানী স্মৃতি যে মিলনায়তন রয়েছে ঠিক এই সড়কটি জুড়ে পুরো সড়কটিতে। আর এই সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি আসলে আমরা আসলে পর্যায়ক্রমে সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলবো সেই সুযোগটি আসলে নেই। আসলে গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে প্রবেশের যদি সুযোগ থাকতো তাহলে হয়তো বিস্তারিত আসলে ভিতরে কি হচ্ছে সেই জায়গাগুলো আসলে পরিষ্কার করে দেখানো যেত এবং জানানোর চেষ্টা হতো দর্শকদের। তো সবচেয়ে একটি বড় বিষয় হচ্ছে আসলে হয়তোবা পর্যায়ক্রমে কিন্তু পরবর্তী সময় কিন্তু আমরা আরও বিস্তারিত জানাতে পারবো যে আসলে সচিবালয়ের যে আসলে ভিতরে আর বাইরের যে জায়গার অবস্থানটি আছে সেটি আমাদের কাছে এই ছিল এখানকার অবস্থা। ধন্যবাদ নাজিব। বান্দরবানের লামায় ত্রিপুরা পাড়ায় বড়দিনের আগের রাতে 17টি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। স্থানীয়রা জানান, গির্জা না থাকায় ওই এলাকার বাসিন্দারা বড়দিন উদযাপন করতে পুরনো পাড়ায় আত্মীয়দের বাড়িতে গিয়েছিলেন। মধ্যরাতের পর দুর্বৃত্তরা সেখানে আগুন দিয়ে পালিয়ে যায়। তারা আরও জানিয়েছে 3-4 বছর ধরে এই ভূমি নিয়ে বিরোধ চলছিল। এদিকে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে একটি কম্বল ও 1 বস্তা করে চাল দেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে কাজ করে যাচ্ছে পুলিশ। পৌষের শীতে কাঁপছে উত্তরের জেলাগুলো। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে জনপদের পর জনপদ। হিমেল বাতাসে কষ্ট বাড়ছে মানুষের, বাড়ছে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ। পঞ্চগড়ে 3 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজও দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলাতেই 9.5 ডিগ্রি সেলসিয়াস। দিনে রোদের দেখা মিললেও বেলা গড়ে বিকেল হলেই বাড়তে থাকে শীতের তীব্রতা। অন্যদিকে চুয়াডাঙ্গায়ও কনকনে শীত, বাতাসের সাথে আছে হালকা কুয়াশাও। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14 ডিগ্রি সেলসিয়াস। এমন আবহাওয়ায় শীতজনিত নানা রোগের প্রকোপ বেড়েছে। ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভিড় করছে মানুষ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যাও ব্যাপক হারে বাড়ছে। শিশু ওয়ার্ডে 20 শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে শতাধিক শিশু। সামনের দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়বে এমন পূর্বাভাস আবহাওয়া অফিসের।
একসময় ছিলেন দুর্ধর্ষ জয়নাল হাজারীর ক্যাডার, সেখান থেকে হয়ে ওঠেন ফেনীর অধিপতি। প্রায় শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক বনে যান আওয়ামী লীগের এমপি নিজামুদ্দিন হাজারী। পতিত সরকারের 15.5 বছর শাসন করেছেন গোটা জেলা। প্রভাব ছিল পাশের জেলা নোয়াখালী, কুমিল্লাতেও। বালুমহাল থেকে সীমান্তের অবৈধ কারবার। কি ছিল না নিজাম হাজারীর কবজায়? আওয়ামী লীগ সরকারের পতনের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে হাজারী সাম্রাজ্য। নিজামুদ্দিন হাজারী 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যোগ দেন ফেনীর তৎকালীন গডফাদার হিসেবে পরিচিত জয়নাল হাজারীর দলে। এক পর্যায়ে তিনি হয়ে ওঠেন জয়নাল হাজারীর গুরুত্বপূর্ণ ক্যাডার। জয়নাল হাজারীর ক্যাডার নিজাম হাজারী 2011 সালে হন ফেনী পৌরসভার মেয়র। পরের বছরই হয়ে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এরপর ঘটে নাটকীয় উত্থান, যেন উড়ে এসে জুড়ে বসে হয়ে যান ফেনীর একক নিয়ন্ত্রণকর্তা। দশম থেকে দ্বাদশ 3টি জাতীয় নির্বাচনে হয়েছেন ফেনী 2 আসনের সংসদ সদস্য। ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় গোটা জেলায় ছিল তার একক আধিপত্য। অনুগত ক্যাডারদের বানিয়েছেন জনপ্রতিনিধি। কি নেই নিজাম হাজারীর নিয়ন্ত্রণে? অবৈধ বালুমহাল, দরপত্র বাণিজ্য, পরিবহন ও চাঁদাবাজি সহ ফেনী চলত তার আঙুলের ইশারায়। আর্ট ফাউন্ডেশনে 3 কোটি টাকার কোনো হদিস নাই, ডায়াবেটিসে 5 কোটি টাকার কোনো হদিস নাই, বিশেষ করে ক্রীড়া সংস্থার গল্লই এখানে 3 কোটি টাকার কোনো হদিস নাই। এমন কোনো খাত নাই ফেনীতে সে দুর্নীতি করে নাই বা চাঁদাবাজি করে নাই। শহরের মাস্টারপাড়ার এই বাড়িতে থেকেই 13 বছর ফেনী শাসন করেছেন নিজাম হাজারী। 5ই অগস্ট সরকার পতনের দিনও ছিলেন এখানেই। প্রাচীর ঘেরা জৌলুসপূর্ণ এই বাগান বাড়ির মালিক নিজাম হাজারী। 5 একর জমিতে হেলিপ্যাড, টেনিস কোর্ট, থিয়েটার সহ বাদশাহী জীবনের সব আয়োজন। অভিযোগ আছে এই জমি অনেকটা জোর করেই দখলে নেন নিজাম হাজারী। 112 ডেসিন সম্পত্তি নিয়ে গেছে নিজাম হাজারী। আমাদেরকে বাড়ি থেকে বাইর করে দিব এই ধরনের হুমকি দিছে। 3 জায়গা আমি বাড়ি করার জন্য লইছিলাম, আমি 4 কিনারে এরিয়া করে গাছ লাগাইছি, এরপরে এরা দখল করে আছে। এছাড়া শ্মশান দখল করে 1.25 একর জমিতে নির্মাণ করেছেন গরুর খামার। একই এলাকায় নিজাম হাজারীর রয়েছে 4টি 7তলা ভবন এবং 1তলা বিশিষ্ট 10টি কলোনি। মসজিদ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নামে সদর উপজেলার বালিগাঁওয়ে নিজাম হাজারী দখল করেন একরের পর একর জমি। স্বজনদের নামে করেছেন এসব প্রতিষ্ঠান। ফসলি জমি, বসতবাড়ি হারিয়ে নিঃস্ব অনেকে। ধানের জমির ভিতরে মাটি বালাই দিচ্ছে রাত্রে 12টার দিকে। আমি ভয়ে অনেক সময় বাড়িতে আসলে বাজারে উঠতাম না, লুকি দেখতাম। মাটি হালাই দি কইছে টাকা যদি ন নেন জায়গা তাইতেন হাতেন। 162 ডিসেম্বর পুরোটা নিয়ে গেছে। সেচ্ছে আমরা কাউকে দিই নাই সম্পদটা। যখন বন্দুক দেখাইছে বাধ্যগত ওই আমরা রেস্ট দিতে বাধ্য হয়েছি। শুধু ফেনী নয়, রাজধানীতে রয়েছে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। স্ত্রী ও নিজের নামে রয়েছে 2টি লাইটার জাহাজ। এছাড়া স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড নামে আছে রিক্রুটিং এজেন্সি। দুদকের তথ্য অনুযায়ী মালয়েশিয়া শ্রমবাজার কেন্দ্রিক চক্রের অন্যতম হোতা নিজাম হাজারী। এছাড়া মালয়েশিয়া, কানাডা, লন্ডন ও দুবাইয়ে রয়েছে কোটি কোটি টাকার বিনিয়োগ। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর নিজাম হাজারীর সম্পদ বৃদ্ধির হার আঁতকে ওঠার মতো। 2014 সালের হলফনামায় 3,54 লাখ টাকার অস্থাবর সম্পদ ও 1.80 একর জমির তথ্য দেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তার সম্পদ বেড়েছে কয়েক গুণ। এরই মধ্যে 82টি ব্যাংক হিসাবে 548 কোটি টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন এবং প্রায় 19 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়ে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অনুসন্ধান সংশ্লিষ্টরা মনে করেন বাস্তবে নিজাম হাজারীর সম্পদের পরিমাণ 1000 কোটি টাকার বেশি। ফেনীতে গত 10 বছরে ডেভেলপমেন্ট ওয়ার্ক প্রায় 60,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প হয়েছে সকল প্রতিষ্ঠানে। প্রায় 12,000 কোটি টাকা কমিশন নিজাম হাজারীর মাধ্যমে তারা লোপাট করেছে। এই অবৈধ অর্থ উপার্জনের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। 5ই অগস্ট সরকার পতনের পর নিজাম হাজারীর বাড়িতে হামলা ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। তবে তার আগেই পালিয়ে যান তিনি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে হাজারীর সাম্রাজ্য। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের প্রথম বৈঠকের পর এই মুহূর্তে ব্রিফ চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সে বিষয়ে আমরা মতামত দেব। 2 হলো যে যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, তার একটা পার্ট হলো যে আমাদের দেশের
অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এইসব ব্যক্তি 5 আগস্ট যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। আমরা জানি এতটুকু যে দেশে নাই, তারা কোথায় আছেন, কোন দেশে আশ্রয় নিয়েছেন, সেই সব দেশের সঙ্গে আমরা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। আরও যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে আপনার সঙ্গে। না, আমাদের চন্দন নামে একজন ইউনিভার্সিটির প্রফেসর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিনি ইস্তাম্বুলে আছেন। আজকে তিনি আসবেন, বাকি সবই ছিলেন। এইটা হলো যে বিষয়গুলো আমরা বললাম, ওগুলো নিশ্চিত হলেই তারপরে আমরা বলব। জি, 3 মাস। জি, 90 পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের প্রথম বৈঠক শেষে ব্রিফ চলছিল, আমরা এতক্ষণ ছিলাম সেখানে। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।